হচ্ছে। পুরো নম্বর পেয়েও এসএসসির পরীক্ষায় চাকরি হলো না। ফ্রেশার পরীক্ষার্থীদের রীতিমতন করুণ দশা। বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত ইন সার্ভিস শিক্ষকদের। এই একই সমস্যা অঙ্ক ইতিহাসের ক্ষেত্রে, অর্থাৎ পূর্ণ নম্বর পেয়েও চাকরি হলো না। একাদশ দ্বাদশের করুণ ছবি ফ্রেশার পরীক্ষার্থীদের। তাহলে যারা ডাক পেলেন না তারা কি কালকে থেকে অযোগ্য হয়ে গেল? কালকে থেকে যে এই অযোগ্যতার যে একটা তকমা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে, এই দায় কার? চাকরি চোর পার্থ বেল পেয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। তাহলে চাকরি চুরি হয়নি? তাহলে চাকরি চুরি না হলে চাকরি গেল কেন? তাহলে পরীক্ষার কি ব্যাপার ছিল? কেন পরীক্ষা দিতে হলো? 11-12 আশানুরূপ ফল হয়নি। কাট অফের থেকে আমি 3 নম্বর কম পেয়েছি, তো সেই জায়গায় 11-12 ডাকটা পাইনি। আশাবাদী 9-10 হয়তো পাবো। এখন বিষয়টা হচ্ছে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা পরীক্ষা দিয়েছিলেন, অনেকেই যেমন ডাক পেয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টে অনেক টিচার যারা 11-12 চাকরি করতেন তারা ডাক পাননি। তো দুর্ভাগ্যের বিষয়, আমরা উদ্বিগ্ন এই বিষয়ে যে তাদের জন্য রাজ্য সরকার এখন কি ব্যবস্থা করে আমাদেরকে দেখতে হবে, কারণ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জেলে বসেও এই এসএসসি পরীক্ষায় প্রভাব খাটিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। 16-11-তে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এরা কেটে দিল। জীবন কৃষ্ণ জেলে বসে চাকরি বিক্রির ব্যবস্থা করেছে। জেলের বাইরে থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা চাকরি বিক্রির ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওরই মুখ্যমন্ত্রী ছিল। ফলে এসব কথা যত কম বলে তত ভালো। শুভেন্দুর ফেরেববাজি নিয়ে কোনো মন্তব্যই করবো না। এর আগেও ডিসেম্বরে সরকার ফেলে দেবে 3 বার বলেছিল। কদিন আগে এসএসসির প্রশ্ন নাকি ওর কাছে রয়েছে, ডায়লগ দিয়েছিল। ওরে ফেরেববাজি বন্ধ করে কোর্টে গিয়ে মামলা করতে বলুন, উত্তর দিয়ে দেবে। মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে রহরার ঠাকুর কলোনিতে, সেখানে বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল বাড়ির ছাদ। ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে। বাড়িতে বাজি তৈরির মশলা মজুদ থাকতে পারে, আর সেখান থেকে বিস্ফোরণ ঘটতে পারে প্রাথমিক অনুমান করছে পুলিশ। তবে বসতি এলাকায়, ঘিঞ্জি এলাকায় কিভাবে এতটা বাজি তৈরির মশলা মজুদ থাকতে পারে তদন্তে নেমেছে রহরা থানার পুলিশ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আটক করা হয়েছে একজনকে, কিন্তু অভিযুক্ত অভিজিৎ সিং এখনো পর্যন্ত পলাতক। জানাচ্ছি আপনাদের, রহরা ঠাকুর কলোনিতে বাড়িতে বিস্ফোরণ, প্রচন্ড জোরে বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল ঘরের চাল। ঘরে তোমরা থাকতে পারবে না। অন্যদিকে বহরমপুরের রানীনগর থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যেটা জানতে পারা যাচ্ছে যে ট্রাইসালফাইড উদ্ধার হয়েছে। 2 কেজি ট্রাইসালফাইড উদ্ধার হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। আরও বেশ কিছু ডিটেল আমার সহকর্মী কৌশিকের কাছে রয়েছে। কৌশিক, কোথা থেকে উদ্ধার হয়েছে? এক্ষেত্রে বেশ কয়েকটা নাম সামনে আসছে, কারা তারা, একটু ডিটেল জানাও আমাদের।
দেখো, যেটা জানা যাচ্ছে যে বহরমপুর থানার অন্তর্গত যে রানীনগর গ্রাম রয়েছে, সেই রানীনগর গ্রামে কিন্তু সাইদুল শেখ বলে একজনের বাড়িতে এই ট্রাইসালফাইড উদ্ধার হয়েছে। পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে তার বাড়িতে এই বিস্ফোরক মজুত করা হয়েছিল এবং তারপরে পুলিশ যখন তার বাড়িতে যায় সেই অবস্থায় কিন্তু বাড়ির লোকজন পালিয়ে যায় এবং সেখান থেকে এই ট্রাইসালফাইড এই বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং সেখানে পুলিশ অনুমান করছে কোনো বিস্ফোরণ বা কোনো কিছু তৈরি করার জন্য এইগুলো মজুত করা হয়েছিল এবং পুলিশ যেতে কিন্তু তার আগেই তারা পালিয়ে যায়। সাইদুল শেখ নামে যে ব্যক্তি, তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে। এনডিপিএস এছাড়াও যে বিস্ফোরক মজুদ সেই সমস্ত অ্যাক্টে কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে এই বিস্ফোরক নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে পুলিশ, কারণ এই 2 কেজির উপর যে বিস্ফোরক যে মজুদ করেছিল সেটা কোথায় কিভাবে ব্যবহার করতো সেই সব খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং পুলিশ যাওয়ার আগে পুরো পরিবার যেভাবে পালিয়ে গেছে তাতে আরো চিন্তা বাড়িয়েছে পুলিশের কাছে। ধন্যবাদ কৌশিক। আর এবার দেখাবো আপনাদের দিল্লিতে বিস্ফোরণ, সতর্ক বাংলাও। মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে রীতিমতন শিয়ালদা এবং হাওড়া স্টেশনকে। দেখাবো সেই ছবি। শুধু তাই নয়, শিয়ালদা স্টেশনের বাইরে, স্টেশন চত্বরের বাইরে বম স্কোয়াড রীতিমতন তল্লাশি চালাচ্ছে। শিয়ালদা স্টেশনের বাইরের একাধিক জায়গাতে সশস্ত্র আরপিএফ জওয়ান মোতায়েন। গাড়ি, ট্যাক্সি, ক্যাব কোনো কিছুকেই মূল স্টেশন চত্বরের যে গেট তার কাছাকাছি পৌঁছতে দেওয়া হচ্ছে না। বেশ কিছুটা দূরে ব্যারিকেড করে সব গাড়িকে প্রথমে আটকানো হচ্ছে, পরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কার্যত বেনজির ছবি। দিল্লিতে বিস্ফোরণ, মৃত্যু মিছিল, তারপর সতর্ক বাংলাও। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো শিয়ালদা এবং হাওড়া স্টেশনকে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে একদিকে হাওড়া স্টেশন এবং তার পাশাপাশি শিয়ালদাহ স্টেশন চত্বর। আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে থাকা যে পার্কিং স্পেস রয়েছে, সেখানে যে সমস্ত যাত্রীরা আসছেন গাড়ি নিয়ে, সেই সমস্ত গাড়ি অর্থাৎ প্রত্যেকটি গাড়ির সামনে পিছনে যারা সওয়ারি রয়েছেন, এমনকি চালক যারা রয়েছেন, তাদের পরিচয়পত্র থেকে শুরু করে গাড়িতে কি আছে সব কিছুই কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লির বিস্ফোরণের ঘটনার পর থেকেই গোটা শহর কলকাতার যে পুলিশি নিরাপত্তা এবং নজরদারি সেটা অনেকটাই বাড়ানো হয়েছিল। এমনকি আমরা যেটা দেখেছিলাম যে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে ভার্চুয়ালি বৈঠক করেন শহর কলকাতার প্রত্যেকটি থানার যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক বা ওসি যারা রয়েছেন তাদের সঙ্গে, এবং সেই বৈঠকে তিনি কিন্তু বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন শহরের নজরদারি বাড়ানোর জন্য এবং প্রত্যেকটি থানা এলাকায় যে সমস্ত ভাইটাল ইনস্টলেশনগুলো রয়েছে সেখানে যাতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। এমনকি যে সমস্ত মেট্রো স্টেশনগুলো রয়েছে সেখানেও পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কোনো গাড়িকেই কিন্তু শিয়ালদা স্টেশনের একেবারে মেন গেটের কাছাকাছি পৌঁছতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের সঙ্গে যে সমস্ত লাগেজ থাকছে সেগুলো কিন্তু এই নজরদারির দায়িত্বে যে সমস্ত আরপিএফ জওয়ানরা রয়েছেন তারা কিন্তু সবটাই খতিয়ে দেখছেন। এই যে অতিরিক্ত বা বাড়তি যে নিরাপত্তা বা নজরদারির যে চিত্রটা দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনে, সেক্ষেত্রে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসে পৌঁছেছে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। আর তার উপরে ভিত্তি করে কিন্তু শুধুমাত্র যে শিয়ালদা স্টেশন তা কিন্তু নয়, তার পাশাপাশি আমরা আরও যেটা জানতে পারছি হাওড়া স্টেশনেও কিন্তু ঠিক একইভাবে নজরদারি বাড়ানো হয়েছে এবং এই সবটাই কিন্তু দিল্লির বিস্ফোরণের ঘটনার পরবর্তী সময়ের প্রভাব তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আরজিকর দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে ইডি। আদালতের তরফ থেকে সেই অনুমতি ইতিমধ্যেই ইডি পেয়ে গিয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তার বয়ান রেকর্ড করা হবে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়, কবে এই বয়ান রেকর্ড করা হবে, কবে থেকে এবং কবের মধ্যে এই বয়ান রেকর্ড করে রিপোর্ট জমা দিতে হবে, এই নির্দেশ একটু ডিটেল বলো। দেখো, ইতিমধ্যেই ইডির যে বিশেষ আদালত আছে সেখানে ইডির তরফ থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরজিকর দুর্নীতি মামলায় তার বয়ান রেকর্ড করার জন্য আবেদন জানানো হয়েছিল এবং সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ইডির যারা তদন্তকারীরা আছেন তারা কিন্তু এই আরজিকর দুর্নীতি মামলায় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবেন। এবং সেক্ষেত্রে যে বিষয়টা তোমাকে জানাবো যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 2002-এর যে 50 নম্বর ধারা আছে সেই ধারা অনুযায়ী কিন্তু ইডির তরফ থেকে এই দুর্নীতি তদন্তের জন্য সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তার বয়ান রেকর্ডের আবেদন আদালতে জানানো হয় এবং সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। এবং তার পাশাপাশি যেটা আদালতের তরফ থেকে জানানো হয়েছে বলে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, আগামী 14ই ডিসেম্বরের মধ্যে আদালতে প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ বয়ান রেকর্ড সম্পর্কিত তথ্য ইডির তদন্তকারীদের আদালতের কাছে জানাতে হবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই সেই প্রক্রিয়া অর্থাৎ বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইডির তদন্তকারীদের তরফ থেকে করা হবে এবং সেটা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে করা হবে, কারণ যেহেতু সেখানেই আগামী 14ই ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট, বয়ান সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে। ধন্যবাদ।